প্রায় 34,000 টাকা। মানে বেসিকের পার্থক্য মাত্র 1,000 টাকা, কিন্তু বেতনের পার্থক্য প্রায় 34,000। 34,000 মানে ওখানে 22,000 আর 34,000 মানে 12-13,000 টাকা। এখানটাই হচ্ছে শুধু আপনাদের 1 নম্বর স্কেলে। আপনাদের মামলা করার মেইন কারণ এটা। আরো আছে তো। সবাই যদি সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যায় তাহলে রাজ্যটা হ্যাঁ, আমরা ডিএ চেয়েছি বলে মাননীয় মুখ্যমন্ত্রী তখন মমতা ব্যানার্জি বলতো, কেবল তার সাকরেতরা বলতো এত ডিএ করলে সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যায়। এটা কোনো কথা? কর্মচারীর বর্তমান বেসিক যদি 30,000 টাকা হয় তাহলে তার অ্যাপ্রক্সিমেটলি কত টাকা বকেয়া দিয়ে রয়েছে? দেখুন স্যার, একটা সোজাসাপটা প্রশ্ন করি, 2016 সালের মামলায় শিক্ষক শিক্ষিকারা কি এই বকেয়া দিয়ে মামলায় যুক্ত ছিলেন? মহামান্য আদালত গ্র্যান্টিনেট পাবে না, এটা তো বলা যায় না, একদম ওপেন সিক্রেট। যে জিজ্ঞাসা করুক না মাননীয় স্পিকার বাবুকে বলে দেবে। আমরা তখন হন্য হয়ে বিভিন্ন সংগঠনগুলোকে বলেছি, কেউ আসেনি। গত সপ্তাহের একটা কমপ্লেন্স রিপোর্টও গ্রান্টেড কর্মীদের বকেয়া মেটানোর কথা বলা বলা হয়েছে। তাহলে কি রাজ্য সরকার চাইছে যে গ্রান্টেড কর্মীদের সমস্ত বকেয়া মেটাতে? দেখুন, রাজ্য সরকার চাইছে কি চাইছে না, অর্থাৎ আগের সরকারই প্রথম ইনস্টলমেন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে, তাহলে সেই সময় শিক্ষকরা টাকা পেলেন না কেন? সেটা পেল না কেন? ওই যে বলছি, আমাদের এখন হিন্দু মালত্রা কমিটি সরকারের সঙ্গে নাকি 7 বার বৈঠক করেছে। আমাদের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে একদম আমাদের নাম দিয়ে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যেহেতু আমরা মূল মামলাকারী সংগঠন, আমাদেরকেই বলেছে এদের সঙ্গে বসতে হবে। আমরা 12 পর্যন্ত পেয়েছি, যেটা 45 দিনের মধ্যে বকেয়া দিয়ে আর 7ম বেতন কমিশনের গঠনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে বিজেপি সরকার। অন্যরা প্রতিশ্রুতি ভুলে গেলেও বর্তমান সরকার ভোলেনি। 20% ডিএর ঘোষণা হয়েছে, বকেয়া ডিএর দ্বিতীয় কিস্তির টাকাও পেতে শুরু করেছেন, 7ম বেতন কমিশনও গঠন হয়েছে। কিন্তু প্রতিশ্রুতি, ঘোষণা ও প্রাপ্তি আর দাবির মধ্যে পার্থক্য কতটা, সেই প্রশ্নের উত্তরই খুঁজবো আমরা আজকের এই পডকাস্ট সেশনে। বকেয়া ডিএ, বর্তমান ডিএ, 7th পে কমিশন আর গ্রান্টেড এইড কর্মীদের প্রাপ্তি, সমস্ত উত্তরই পাবেন আজকের এই ভিডিওতে। আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন এই ডিএ মামলার অন্যতম জনপ্রিয় মুখ শ্রী মলয় মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। নমস্কার স্যার, এডুকেশনাল নলেজ চ্যানেলে আপনাকে স্বাগতম। বলুন, কেমন আছেন? এই চলে যাচ্ছে আর কি। স্যার, প্রথমেই জানিয়ে দিই, আজকে আমরা মোটামুটি 5টা বিষয় নিয়ে কথা বলবো। 1 নম্বর হচ্ছে সরকার পোষিত কর্মী অর্থাৎ গ্রান্টেড কর্মীরা, যাদের মধ্যে রয়েছেন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও মিউনিসিপ্যাল কর্মী, কর্পোরেশন আর বিভিন্ন দপ্তরের কর্মীরা বকেয়া ডিএ পাবেন কিনা। 2 নম্বর হচ্ছে ডিএ মামলার বর্তমান অবস্থা, সমস্ত বকেয়া প্রদানে রাজ্য সরকারের অবস্থান, এবং 4 নম্বর হচ্ছে নতুন পে কমিশন গঠন ও লাভ ক্ষতির হিসাব নিকাশ। 5 নম্বর হচ্ছে পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনদের বিভিন্ন ইস্যু নিয়ে আজকের এই আলোচনা। রাজ্যের সমস্ত সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষিকা, রাজ্য সরকার পোষিত যে কোনো দপ্তরের কর্মীদের বকেয়া ডিএ, পে কমিশন, বেতন ও পেনশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তাহলে শুরু করি স্যার। অবশ্যই স্যার, প্রথমে 2টি সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করছি। একজন গ্রুপ সির রাজ্য সরকারি কর্মী এবং কেন্দ্র সরকারি কর্মীর মধ্যে বেতনের পার্থক্য কতটা? দেখুন, গ্রুপ সি বা গ্রুপ ডি, আমি 1 নম্বর স্কেলের উদাহরণটা দিচ্ছি। আমাদের 1 নম্বর স্কেল 17,000 টাকা, সেন্ট্রাল গভর্নমেন্টের 1 নম্বর স্কেল 18,000 টাকা। এবার এই যে 17,000 টাকার মধ্যে আমরা পাচ্ছি 18% ডিএ আর 12% এইচআরএ, মানে বাড়ি ভাড়া ভাতা। হ্যাঁ, তাহলে 18 আর 12 কত হলো? 30। মানে ওই যে 17% সঙ্গে 30% যদি আমরা যোগ করি, 3 × 7 = 51, অর্থাৎ 5,100 টাকা। তাহলে 17,000 টাকার সঙ্গে 5,100 টাকা যোগ করলে কত হয় না? 22,100 টাকা, মানে ওই 22-23,000 টাকার মতো হয়। আর সেন্ট্রাল গভর্নমেন্টের 18,000 টাকা, 1,000 টাকা বেশি। বেসিক্যালি খুব একটা পার্থক্য নেই। ওদের একসময় গ্রুপ ডি 8 পাসেই সেন্ট্রাল গভর্নমেন্টও নিত, পরবর্তীকালে মিনিমাম কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আমাদের কিন্তু এখনো 8 পাস আছে। তার জন্য টাক্সিন মানে এমপ্লয়ি বলে, মানে বিভিন্ন কাজ তাদের করতে হয়, যেমন ফাইলেও বহন করতে হয়, আবার রেফারেন্সের কাজও করতে হয়, প্রয়োজনে কম্পিউটারে বসতে হয়। একজন মানে ওই 1 নম্বর স্কেল, তাই তাদের 1,000 টাকা। কিন্তু তারা আজকে কত পাচ্ছে? আজকে পাচ্ছে তারা 60%
ডিএ, 18% 60% ডিএ, প্লাস যেহেতু আমরা শুধু বাড়ি ভাড়া ভাতাটা আর ডিএটা করেছি, বাড়ি ভাড়া ভাতা ওদের 27%। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের 7th বেতন কমিশনে বাড়ি ভাড়া ভাতার 3টে স্ল্যাব আছে। একটা হচ্ছে A1 সিটি, আর একটা মফস্বল, আর একটা হচ্ছে রুরাল। মানে 8, প্রথমটা হচ্ছে 8, 3 8 24, তারপরে হচ্ছে 16, একদম শেষে হচ্ছে 8। আবার 50% ক্রস করলে ডিএ সেটা 1% করে বেড়ে যায়। যেহেতু এখন ডিএটা হচ্ছে 60%, তাই 9, 18 আর 27। আমরা এই A1 সিটিটা ধরেই বলেছি ওদের 27% এইচআরে। তাহলে দেখুন 60 আর 27, 87% যোগ করলে ওই 18,000 টাকার সঙ্গে তারা যে টোটাল বেতনটা পায়, অ্যাপ্রক্সিমেট আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি যখন বললেন, প্রায় 34,000 টাকা। মানে বেসিকের পার্থক্য মাত্র 1,000 টাকা, কিন্তু বেতনের পার্থক্য প্রায় 34,000। 34,000 মানে ওখানে 22,000 আর 34,000, মানে 12-13,000 টাকা। এখানটাই হচ্ছে শুধু আপনাদের 1 নম্বর স্কেলে। আপনাদের মামলা করার মেইন কারণ না, এটা। আরো আছে তো, আচ্ছা, আরো আছে, সেগুলো আমরা পাই না। কিরকম দেখুন, ট্রান্সপোর্ট অ্যালাউন্স আছে হ্যাঁ, 600 টাকা, 1600 টাকা আর 3200 টাকা। ওটা বেসিক অনুযায়ী। 1 নম্বর স্কেলের হচ্ছে 600 টাকা যাতায়াতের জন্য। না, শুধু 600 টাকা না, অনেকে ভাববে 600 টাকার সঙ্গে প্লাস ডিএটা যোগ হয়। এখন 60%, 6 6 36, 600 আর 360 মানে প্রায় 900, মানে 1000 টাকা। আরও আছে তাদের এডুকেশনাল যে সিস্টেম, তাতে 2জন সন্তানকে একদম আপনার প্রায় 3,000 টাকা করে মাসে পায়। একজন হোস্টেল ভাতা পায়। মানে এই যে ভাতাগুলো, তা যোগ করলে একটা 1 নম্বর স্কেলই কোথায় চলে যাবে আপনাদের ধারণা নেই। ওষুধ কেনার টাকা সব পাই শুনেছি। ওষুধ কেনার ব্যাপারটা দেখুন, আমাদের 500 টাকা করে কেটে নেয় সরকার, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আপনার যখন রেজিস্ট্রেশন করতে হয় তখন একটা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। মানে হেলথ স্কিমে ঢুকলে যারা ঢোকে তাদের টাকা দিয়ে করতে হয়, একবারে দেওয়া হয়। তারপরে আনলিমিটেড এবং ক্যাশলেস। আচ্ছা, আনলিমিটেড এবং ক্যাশলেস। আমাদের ক্যাশলেস হচ্ছে 2 লক্ষ টাকা, সেন্ট্রাল গভর্নমেন্টের আনলিমিটেড ক্যাশলেস, কোনো পয়সা লাগে না। কোনো হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হলে যেটা নন মেডিকেল যেগুলো খরচা হয় সেগুলো নেয়, সেটা তো আমাদের ক্ষেত্রেও নেয়, হ্যাঁ, কিন্তু তাদের একটা পয়সাও লাগে না। অভাবনীয়। কেবল বলতো না ডিএ চাইলে সেন্ট্রাল গভর্নমেন্টের চলে যান, সে তো আমাদের উপায় নেই। কে চায় না সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করতে? রাজ্য সরকারের এই যে বেতন, সবাই যদি সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যায় তাহলে রাজ্যটা হ্যাঁ, আমরা ডিএ চেয়েছি বলে মাননীয় মুখ্যমন্ত্রী তখন মমতা ব্যানার্জি বলতো, কেবল তার সাকরেতরা বলতো এত ডিএ করলে সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যান। এটা কোনো কথা? আরেকটা কোশ্চেন করি স্যার, একজন কর্মচারীর বর্তমান বেসিক যদি 30,000 টাকা হয়, তাহলে তার অ্যাপ্রক্সিমেটলি কত টাকা বকেয়া দিয়ে রয়েছে? দেখুন, সর্বোচ্চ আদালত যে রায়টা দিয়েছে সেটা হচ্ছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। অর্থাৎ ডিএটা আমাদের অধিকার, সাংবিধানিক অধিকার, হক পাওনা, এবং সেটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনেকে বুঝতে পারে না, আমি কর্মচারীরাই বুঝতে পারে না। এটা হচ্ছে, ধরুন দেশ তো একটা, আমাদের রাজ্য অনেকগুলো হতে পারে, হ্যাঁ, সেখানে আপনার যে জিনিসপত্রগুলো আমাদের বেঁচে থাকতে সরকারি কর্মচারীদের, চাল ডাল গম আটা বিদ্যুৎ বাসস্থান, এগুলোর যে খরচ কোনো সময় বাড়ে কোনো সময় কমে। বিদ্যুতের বিল কোনো সময় বাড়ে কোনো সময় কমে, গ্যাস বাড়ে কমে। এই যে টোটাল খরচটা, সেগুলো পাঠাতে হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে একটা স্বশাসিত সংস্থা আছে, যেটা লেবার ব্যুরো, কেন্দ্রীয় সরকারের লেবার ব্যুরো দ্বারা পরিচালিত, সেন্ট্রাল গভর্নমেন্টের। তারা প্রতিটি স্টেট গভর্নমেন্টের কাছ থেকে এই যে রেশিওগুলো নেয়, নিয়ে তারা গড় করে।
গড় করে দেখলো যে গত মাসে এত টাকা বেশি খরচ হয়েছে কর্মচারীদের, বা এত টাকা কম খরচ হয়েছে। অনেক সময় আপনি দেখবেন যে ডিএ কমে যায়। আমি বলছি যে এবারের যে ডিএ, সপ্তম বেতন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের 2-2-1, তাহলে কি হলো 2%, 2%, আবার কমে গেছে 1%, 3%, তারপরে 5%, অনেকটা বেড়ে গেছে। হারের উপর ডিপেন্ড করে। তাহলে ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর নির্ভর করে। তাহলে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে ইন্ডেক্সটা তৈরি করে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেভাবে হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা নেয়, নিয়ে তাদের যে কর্মচারীদের কত শতাংশ ডিএটা দিতে হবে সেটা ক্যালকুলেশন করে তাদের কর্মচারীদের দিয়ে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা অন্যান্য স্টেট গভর্নমেন্ট আর করতে যায় না, কারণ এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টই করছে। স্টেট গভর্নমেন্ট করলে তো একই হবে। তাই সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে কর্মচারীদের ডিএটা দেয় বছরে দুটো, ঠিক অন্যান্য স্টেট গভর্নমেন্টও সেইভাবে ডিএটা দিয়ে দেয়। যার জন্য আপনি দেখবেন বামফ্রন্টের আমলে এই যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কোনো এদিক ওদিক করেনি। কি করেছে? ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট 2% ডিএ দিয়েছে 1 জানুয়ারি, স্টেট গভর্নমেন্ট অর্থাৎ বামফ্রন্ট সরকার এপ্রিলে সেটা দিয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস আমরা বকেয়া, সেই বকেয়াটা দিল না। এইটাই হচ্ছে ব্যাকলগ, যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দিষ্ট দিনে 1 জানুয়ারি, 1 জুলাই, 1 জানুয়ারি, 1 জুলাই, এই যে 60% হলো 1 জানুয়ারি 2026-এর যে ডিএটা এপ্রিল মাসে অর্ডারটা বার করলো, কিন্তু তাহলে তারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস বকেয়া পেয়ে গেল। এই যে বকেয়া পেয়ে গেলে তো কর্মচারীদের অনেকটা সুবিধা হয়। অর্থাৎ এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা হয়। শুধু ডিএটা না, এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই পরবর্তী বেতন কমিশনের, সেই বেতন কমিশনেও কিন্তু ফিটম্যান ফ্যাক্টর যাকে বলে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে করবে অন্যান্য স্টেট গভর্নমেন্টও সেইভাবে তারা করে। স্যার একটা সোজাসাপটা প্রশ্ন করি, 2016 সালের মামলায় শিক্ষক শিক্ষিকারা কি এই বকেয়া ডিএ মামলায় যুক্ত ছিলেন? দেখুন, এই প্রশ্নটা আপনি করেছেন, এই প্রশ্নটা আমাদের বিভিন্ন জায়গা থেকে আসছে এবং আমাদেরও খুব আসছে, ওই জন্যই জিজ্ঞেস করছি। হ্যাঁ, ঘটনাটা দেখুন, আমরা খোদ রাজ্য সরকারি কর্মচারী। এই জায়গাটা একটু বললে পরে কর্মচারী মানে যারা গ্র্যান্টিনেট তারা নিশ্চয়ই অনেকটা বুঝতে পারবে। আমরা খোদ রাজ্য সরকারি কর্মচারী। আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ট্রাইব্যুনাল, স্টেট ট্রাইব্যুনাল গঠন হয়েছিল, সেই রাজীব গান্ধী সেটা করেছিল। প্রত্যেকটা স্টেটেই আছে স্যাট আর ক্যাট, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীদের জন্য ক্যাট আর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য স্যাট, যেটা এখন বিকাশ ভবনের কাছে আছে। বিকাশ ভবনে আছে। এখানে কিন্তু এই গ্র্যান্টিনেট তাদের যদি কোনো সমস্যা হয়, বেতনের ভাতা, অমুক তমুক, পেনশন, যত রকম, তারা কিন্তু ট্রাইব্যুনালে যেতে পারবে না, তাদের সরাসরি হাইকোর্টে তারা যেতে পারবে। আমরা মামলা করেছি কেন, যে বেতন কমিশন, পঞ্চম বেতন কমিশনে বলা ছিল ডিএটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিতে হবে। রোপা 2009-এ আমরা তখন, আমাদের কথাই বলছি, তখন আমাদের কথা বলতে তখন শিক্ষক সমাজও এসছে, গ্র্যান্টিনেট এসেছে। যেমন 1/1/16-তে 125% ডিএ সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে, আদার স্টেট গভর্নমেন্ট পাচ্ছে। এমনকি দিল্লি, চেন্নাইতে কাজ করে খোদ রাজ্য সরকারি কর্মচারী, আমাদের রাজ্য থেকে তারা ওখানে গিয়ে কাজ করে, তারা 125 পাচ্ছে, আমরা 75 পাচ্ছি। তাহলে কত ডিফারেন্স হলো? 50%। সেটা তো শুধু আমাদের হয়নি, শিক্ষক সমাজ গ্র্যান্টিনেটেরও তো হয়েছে, কারণ আমরা রোপা মেনে মামলাটা করছি। আর রোপা মেনে করলেও আমাদের সেই স্যাটে যেতে হয়েছে। মামলাটা তাহলে স্যাটেই হয়েছিল? স্যাটেই হয়েছে, প্রথম স্যাটেই হয়েছে। আমরা হেরে গেছি। প্রথমে যে চেয়ারম্যান ছিল, মানে সে স্যাটের চেয়ারম্যান টিকে তালুকদার বেঞ্চ, তিনি একদিনে শুনানি করে তিনি বললেন যে ডিএটা সরকারের ইচ্ছার উপর নির্ভর করবে। আমরা অ্যাপিল করলাম হাইকোর্টে 17 সালে মাননীয় নিশিতা পাত্রের বেঞ্চে।
মানে প্রধান বিচারপতি ছিলেন তপব্রত চক্রবর্তী এবং নিশিতা মাত্রের বেঞ্চে। তিনি সেই সময় আমরা বিকাশবাবুকে এই মামলার কথা বললাম যে আপনি যদি একটু আমাদের হেল্প করেন তাহলে মামলাটা আরও একটু শক্তিশালী হয়। তখন বিকাশবাবু আমার সঙ্গে একটু পরিচয় ছিল, দেখো বলো আমরা তো তোমার মামলাতে সওয়াল জবাব করতে পারবো না আমি, কারণ তোমাদের মামলাটা করছে আমজাদ আলী, তবে মামলাটা খুব গুরুত্বপূর্ণ মামলা, আমি মামলায় সওয়াল জবাব করতে পারি, তোমরা যদি আদার্স কোনো সংগঠনকে অ্যাড করাও তাহলে তাদের হয়ে আমি মামলায় সওয়াল জবাব করতে পারছি। আমজাদ আলী করবে একদিকে, আমি করবে একদিকে, তাহলে মামলাটা জোরদার হবে। এটা একদম ওপেন সিক্রেট, যে জিজ্ঞাসা করুক না মাননীয় বিকাশবাবুকে বলে দেবে। আমরা তখন হন্য হয়ে বিভিন্ন সংগঠনগুলোকে বলেছি, কেউ আসেনি, এমনকি শিক্ষক সমাজকেও বলেছি, আসেনি। এবার তাহলে আমরাই থাকলাম। আপনার দেবপ্রসাদ হালদার সে আমাদের সঙ্গে ছিল, আপনারা জানেন, এছাড়া আর কোনো সংগঠন ছিল না। পরবর্তীকালে হাইকোর্টে এসে বিজেপির একটা সংগঠন সরকারি কর্মচারী পরিষদ তারা অ্যাড হওয়ার বহুবার চেষ্টা করেছে, কিছুতেই অ্যাড হবে না, বলছে ট্রাইব্যুনাল থেকে না আসলে হবে না। তারপরে অনেক সওয়াল জবাব করার পর অ্যাড করেছে। কখন অ্যাড হয়েছে? যখন অলরেডি আমরা 6টা মামলা মানে 5টা মামলায় জিতে গেছি, ট্রাইব্যুনালে 2বার আর 3বার এসে ঠিক হরিশ ট্যান্ডন আর রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ রায় দেবে 22 মে 2022। তখন আগের দিন তাদেরকে অ্যাড করলো, সওয়াল জবাব এর আগে হয়ে গেছে, বিজেপি অ্যাড হলো। তারপরে সেই মামলায় হেরে গেল, তখন হরিশ ট্যান্ডন রায় দিল যে ডিএ দিতে হবে, ডিএ সরকারি কর্মচারীদের অধিকার, এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিতে হবে এবং ডিএটা মৌলিক অধিকার। তিনি আবার মৌলিক অধিকারের কথাও বলল। তখন সেই মামলা নিয়ে গেল এসএলপি করলো। এসএলপি মানে স্পেশাল লিভ পিটিশন। এই যে মামলার রায় দিয়েছে লাস্ট রায়টা, সেটার কিছু তথ্যগত ভুল আছে, সেটা প্রমাণ করতে হবে সরকারকে। এবার এখানে সরকার মামলাটা নিয়ে গেছে, আমাদের এরকমও প্রশ্ন শুনতে হয়েছে যে আপনারা কেন গ্র্যান্ট ইন এইডের কথা বলেননি। গ্র্যান্ট ইন এইডের কথা বলার মতো জায়গা কিন্তু ওখানে নেই। মামলাটা তো সেটে হয়েছিল ফার্স্ট। হ্যাঁ, কারণ এইভাবে বলে স্যার মহামান্য আদালত গ্র্যান্ট ইন এইড পাবে না, এটা তো বলা যায় না। কেন বলা যাবে না এবার তাদের বোঝা উচিত। মামলাটা ট্রাইব্যুনালে যখন রায়টা দিয়েছিল এমপ্লয়ি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, উচ্চ আদালতের যে রায়টা এমপ্লয়ি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে রায়গুলো ঠিক কিনা সেটাই কিন্তু সর্বোচ্চ আদালত বিচার করে দেখেছে। তাহলে এই মুহূর্তে কি স্ট্যাটাস আছেন গ্রান্টেড এইড কর্মীরা? এবার হ্যাঁ, গ্র্যান্ট ইন এইড ব্যাপারটা হলো, গ্র্যান্ট ইন এইড ওই যে বললাম যে গ্র্যান্ট আমরা যেভাবে পাবো সেভাবেই কিন্তু তাদের অবশ্যই দেওয়া উচিত। কিন্তু রাজ্য সরকার যে লাস্টে যে মানে যে অর্ডারটা মানে একটা পিটিশনটা জমা দিয়েছে, সেখানেও কিন্তু রাজ্য সরকার বলে দিয়েছে যেহেতু সর্বোচ্চ আদালতে গ্র্যান্ট ইন এইডের কথা বলা নেই, আমরা গ্র্যান্ট ইন এইডকে দেব। ওই যে মমতা ব্যানার্জি যেমন একটা অর্ডার বার করেছিল 3টে অর্ডার পর হ্যাঁ 997, 988 আর 989, মানে লাস্টেরটা ছিল গ্র্যান্ট ইন এইডের 989 ফিনান্স থেকে বার করেছিল। সেখানে ওই অর্ডার নিয়ে পরবর্তীকালে গ্র্যান্ট ইন এইডের তো সংশ্লিষ্ট দপ্তর থাকে, আমাদের যে বেতন ভাতা সরাসরি ফিনান্স থেকে আসে, কিন্তু গ্র্যান্ট ইন এইডের সেটা চলে যায় সংশ্লিষ্ট দপ্তরগুলো, যেমন ধরুন পে কমিশনও তো ম্যাচিং অর্ডার আলাদা করে বের করেছিল। হ্যাঁ, ম্যাচিং অর্ডার তো ম্যাচিং অর্ডারটা হয় সেরকম, ঠিক ডিএরও আলাদাভাবে আপনাদের যে যারা স্কুল টিচার তাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বেরোয়, তারপরে যারা পৌরসভা তারপরে কর্পোরেশনগুলো আছে, আরবান ডেভেলপমেন্ট
হ্যাঁ, তারপরে মিউনিসিপ্যাল কর্পোরেশন এখান থেকে বেরোয়। এই যে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো, সেই দপ্তরগুলো কাছে কিন্তু তারা কিন্তু এসওপি বার করেছে, তাদের নিয়ে কিন্তু ফিনান্স মিটিং পর্যন্ত করেছে। তাদের 7টা ডিপার্টমেন্ট ছিল, মিটিং করেছে। তথাপি মমতা ব্যানার্জি যেমন ডিএটা দিয়ে যায়নি, বর্তমান সরকারও কিন্তু গ্র্যান্টিং এইড নিয়ে একদম নিশ্চুপ আছে। তাহলে সুপ্রিম কোর্টের যে এই বকেয়া ডিএ প্রদানের যে রায়টা বেরোলো, তাতে কি গ্রান্টেড কর্মীদের কথা আমরা এবার যে মামলাটা ছিল, আমরা সেটা বলেছি যে এবার আমরা গ্র্যান্টিং এইডকে যে রাজ্য সরকার দিচ্ছে না, সেই বার্তাটা আমরা তুলে ধরার জন্য অলরেডি আমরা বিকাশবাবুকে, ফিরদৌস শামীমকে বলেছি। কিন্তু দুর্ভাগ্য মামলাটা হয়নি। মামলাটা আরও আগে হয়ে যেত। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের একটা মিটিং ছিল। হ্যাঁ, এই মিটিংটা ছিল 30শে মে, কিন্তু সেটা এক্সটেন্ড হয়ে 1 জুন হয়েছে। এটা নিয়ে আমাদেরকে ডেকেছে, তার সঙ্গে পরিষদকেও ডেকেছে। পরিষদ কি করেছে, সর্বোচ্চ আদালতে একটা চিঠি দিয়ে বলেছে যে নয়া সরকার গঠন হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক আছে, তাই ডিএটা মেনে নেওয়ার সম্ভাবনা বেশি, তাই ডিএর মামলাটা পিছিয়ে দেওয়া হোক। সেক্ষেত্রে আমরা ওখানে আরো কথা বলতে পারতাম। অলরেডি তুষার মেহতা আর কি, কেন্দ্রীয় সরকারের যে সলিসিটর জেনারেল, তিনি সেদিন সওয়াল জবাব করেছিলেন, নয়া এসেছিল ওটা ছিল ওই 27শে মে, মামলাটা কিন্তু উঠেছিল। কিন্তু তখন মাননীয় তুষার মেহতা বলল যে এই ব্যাপার, কর্মচারীরা চাইছে মামলাটা 7 দিন পিছিয়ে দিতে, হলো না। সেই 7 দিনের জায়গায় 1.5 মাস পিছিয়ে গেল, কারণ সামার ভ্যাকেশনের জন্য। এখন এই ঘটনাটা দেখুন, আমরা বারবার বলেছিলাম যদি হাইকোর্টে কোনো একটা গ্র্যান্টিং এইড তো একটা মানে না সংস্থা না, মানে কর্মচারী, দেখুন শিক্ষক অশিক্ষক বোর্ড, কর্পোরেশন, পৌরসভা, পঞ্চায়েত, লাইব্রেরি, তারপরে আন্ডারটেকিং অনেকগুলো আছে। কেউ মানে একটা এই যে মামলা হাইকোর্টে দাখিল করলো না, তাহলে সহজে, কারণ তখন তো সুপ্রিম কোর্ট বলতো যে শিক্ষক সমাজ এসছে, তাহলে তাদেরকেও দিতে হবে। শিক্ষক সমাজকে দিতে হলে তারা তো গ্র্যান্টিং এইড, তাহলে তার সঙ্গে যারা ছিল সব পেত। কিন্তু আমরা তো খোদ রাজ্য সরকারি, প্রত্যেকটা অর্ডারেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজদের কথা বলা হয়েছে। সেটাও তো তারা দেখেছে যে এখানে কিন্তু গ্র্যান্টিং এইডের কথা একবারও বলা নেই। এতগুলো অর্ডার বেরিয়েছে, একবারও বলে। তাহলে এবার আমাদের কি করতে হবে? তারা যদি আইনজীবীদের সঙ্গে মানে যোগাযোগ করে যদি একটা মামলা করতো যে আমাদের কথা নেই কেন, আমাদের কথা বলতে হবে, তাহলেও হয়তো হাইকোর্ট কিছু একটা সিদ্ধান্ত নিত। স্যার, নতুন সরকারের একাধিক ঘোষণায় গ্রান্টেড কর্মীদের কথা বলা হয়েছে, মুখ্যমন্ত্রীও জানিয়েছেন গ্রান্টেড কর্মীরা পাবেন, এবং গত সপ্তাহের একটা কমপ্লেন্স রিপোর্টেও গ্রান্টেড কর্মীদের বকেয়া মেটানোর কথা বলা হয়েছে। তাহলে কি রাজ্য সরকার চাইছে যে গ্রান্টেড কর্মীদের সমস্ত বকেয়া মেটাতে? দেখুন, রাজ্য সরকার চাইছে কি চাইছে না, তাদের কর্মপদ্ধতি দেখলেই বোঝা যাবে। কারণ বিগত সরকার মানে মাননীয় মমতা ব্যানার্জি, 5ই ফেব্রুয়ারি আমাদের রায়টা বেরিয়েছিল সর্বোচ্চ আদালত থেকে। 5ই ফেব্রুয়ারি আমাদের বাজেট পেশ হয়েছিল, ইন্টারিম বাজেট, সামনে ইলেকশন ছিল বলে ইন্টারিম। সেখানে 4% ডিএ এপ্রিল মাস থেকে ঘোষণা করেছিল। আর এপ্রিল মাস থেকে ঘোষণা করা মানে তখন তো একদম ইলেকশনের মুখে, তাও দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার দেয়নি, বিদায় নিয়েছে। সরকার তো কন্টিনিউয়াস প্রসেস, মানে ওই সরকার চলে গেল, সেখান থেকে তো আর একটা সরকার কাজ ধরবে। এই যে বাজেটটা হয়েছে 3 মাসের বিগত সরকারের, সেই বাজেটটাকে কি উবিয়ে দিতে পারবে? তার থেকে তো ওখান থেকেই তো শুরু করেছে। বাজেট বইতে তো 4% ডিএ কথা ছিল, সেটা তো বর্তমান সরকার দিল না। বর্তমান সরকার তো সেই 4% এপ্রিল মাস থেকে দিল না। তাহলে এটা তো দেওয়া অবশ্যই উচিত ছিল। তিনি কি করলেন, 20% দিলেন একদম অক্টোবরে গিয়ে। এখানে একটু চালাকি করেছে। সাধারণ কর্মীরাও কিন্তু অতটা বোঝেনি, 20% একবারে পাবো অক্টোবরের পুজোর মাসে, অনেকগুলো টাকা।
সাধারণ মানুষ ভাবলো বাবা নতুন সরকার এসে 20% অক্টোবর মাস থেকে অনেকগুলো টাকা পাবে। ওই দরকার ছিল না 20%। যদি ওই 4% ডিএটাই এপ্রিল মাস থেকে কন্টিনিউ করতো, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 7 মাস, 4/7 28% আমরা ডিএ পেতাম। তাহলে সরকারের যে এই যে চরিত্র বর্তমান নয়া সরকারের, সেটা গ্র্যান্টিন এইডের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একবারও বলেনি গ্র্যান্টিন এইডের কথা। কমপ্লায়েন্স রিপোর্টে স্ট্যাটাস রিপোর্ট যেটা দিয়েছে তার মধ্যে আছে। এখন সেটা সরকার কি করে সেটা তো আমাদের লক্ষ্য রাখতে হবে, এই আর কি কথা। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে যে অনেক সরকারি কর্মীরা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, সেটা হয়তো আগের সরকারের অর্ডারই ছিল নাকি? অর্ডারটায় যে সর্বোচ্চ আদালতের যে অর্ডারটা, সেই অর্ডারটা বেরিয়েছিল 5ই ফেব্রুয়ারি, আগেই বলেছি। সেখানে ইমিডিয়েট এফেক্ট 25% ডিএ ফেব্রুয়ারি মাসের 5 তারিখে। ইমিডিয়েট বলতে 5 তারিখ বেরিয়েছে বলে 6 তারিখ দিতে পারবে না। হ্যাঁ, তারপরে বলা ছিল 25-এর পরে ফার্স্ট ইনস্টলমেন্ট সেটা দিতে হবে 31শে মার্চের মধ্যে। তাহলে 31শে মার্চ পর্যন্ত ইমিডিয়েট এফেক্টের সময়টা পেল, আর ফার্স্ট ইনস্টলমেন্টের সময়টাও পেল। অর্থাৎ তাহলে 25% প্লাস ফার্স্ট ইনস্টলমেন্ট রাজ্য সরকার যতটা দেবে সেটা বলেছে, ফার্স্টে 5% দিতে পারে, আবার 25% দিতে পারে। এই দুটো মিলে যা হবে সেটা 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। না, আমার প্রশ্ন হচ্ছে স্যার যে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকাটা কি আগের সরকারের আমলে ঢুকেছিল না নতুন আগের সরকারের আমলে ঢুকেছিল, সেটা তো আমি বলছি। হ্যাঁ, তো ওই কিন্তু সরকার কি করলো যে জানুয়ারি মানে ওই 1 এপ্রিল 2008 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত তাদের যে ওই ইন্দু মালহোত্রার কমিটি করে দিয়েছিল, তারা এই কিভাবে দেয় না দেবে সেইগুলো তারা নজরে রাখবে সরকারের সঙ্গে কথা বলে। তারা ইন্দু মালহোত্রা কমিটিকে বলল যে 1 এপ্রিল থেকে 15 সাল পর্যন্ত, 31/12/15 পর্যন্ত এই যে হিসাবটা আমাদের কাছে ম্যানুয়াল আছে, HRMS এ ঢুকানো নেই। কিন্তু 1/1/16 থেকে 19 পর্যন্ত দিয়ে তো 1/4/8 থেকে 12-19 পর্যন্ত, 16 থেকে 19 HRMS এ ঢুকানো আছে। তার জন্য যারা ইন সার্ভিস মানে কর্মরত এবং যারা রিটায়ার করেছে সবার তথ্যটাই ধরা আছে, আমরা খুব সহজে দিয়ে দিতে পারবো। তাই মমতা ব্যানার্জির সরকার ওই 1/1/16 থেকে একদম 31/12/19 পর্যন্ত এই 4 বছর ডিএটা তিনি ঢুকেছিলেন। সেটা 2 এপ্রিল 2026, 2 এপ্রিল 2026 ঢুকিয়ে দিয়েছিলেন। অর্থাৎ আগের সরকারই প্রথম ইনস্টলমেন্টের টাকা ঢুকিয়ে দিয়েছে। তাহলে সেই সময় শিক্ষকরা টাকা পেলেন না কেন? সেটা পেল না কেন? ওই যে বললাম যে শিক্ষকদের কথা তো কোনো জায়গায় মানে মমতা ব্যানার্জি করেছে দেবে, কিন্তু সেটাকে অনেক দূর নিয়ে গেছে, মানে হিসাব টিসাব কষবার জন্য ফিনান্সে ফেলে রেখেছে, কিন্তু ইমপ্লিমেন্ট করেনি। এখন ইমপ্লিমেন্ট না করলে, না ইমপ্লিমেন্ট যদি না করে, এখানে তো সরকারকে বলে কিছু হবে না, তো আমাদের তো সর্বোচ্চ আদালতে যেতে হবে। আবার সর্বোচ্চ আদালতে গেলে সেই মামলা পিছিয়ে দিতে বলে। আমাদের এখন ইন্দু মালহোত্রা কমিটি সরকারের সঙ্গে নাকি 7 বার বৈঠক করেছে। আমাদের সর্বোচ্চ আদালত বলে দিয়েছে একদম আমাদের নাম দিয়ে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যেহেতু আমরা মূল মামলাকারী সংগঠন, আমাদেরকেই বলেছে এদের সঙ্গে বসতে হবে, আমাদের ডাকেনি। আবার যখন ফার্দার বলেছে, তারপরে 3 বার আমাদেরকে ডেকেছে, তার মধ্যে 2 বার ক্যান্সেল করে দিয়েছে। 27 এপ্রিল একবার শুধু আমাদেরকে ডেকেছে, তাও ক্যাগের ডেপুটি সেক্রেটারি। তো একজনের সঙ্গে করে কি হবে? ইন্দু মালহোত্রা কমিটি নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি। তাই আমাদের সর্বোচ্চ আদালতে বলতে হবে। সর্বোচ্চ আদালতে গিয়ে এই যে রাজ্য সরকার, বিগত রাজ্য সরকারও গ্র্যান্টিন এইড নিয়ে নিশ্চুপ ছিল, বর্তমান রাজ্য সরকারও ওই একই ব্যাপার, কমপ্লায়েন্স রিপোর্ট সেটার মধ্যে শুধু বলে দিয়েছে। কিন্তু একজনও মানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে, বিগত মুখ্যমন্ত্রী তাও বলেছিল, কিন্তু তারাও পায়নি। গত 23 জুলাই মামলা পিছিয়ে গেল, আবার তারিখ পে তারিখ, কি বলবেন?
হ্যাঁ, দেখুন ব্যাপারটা এটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনকও বটে। আমরা আমাদের টিম নিয়ে মানে মাননীয় মানে আইনজীবীদের নিয়ে দিল্লি চলে গেছি 22 তারিখ, 23 তারিখ মামলা। 22 তারিখ 7টা সাড়ে 7টা নাগাদ তখন আমরা জানতে পারলাম, তখন নোটিফিকেশন ওয়েবসাইট থেকে আমাদের যে সুপ্রিম কোর্টের আইনজীবী বলল মামলাটা আগামীকাল হবে না।